মেঘ, দেখ দেখ আমি কাকে খুঁজে পেয়েছি। অবশেষে শ্যামকন্যাকে খুঁজে পেয়েছি আমি। মারিন আলোর হাত টেনে নিয়ে যায় মেঘালয়ের সামনে। মেঘালয় প্রথমে সন্দেহ হয়ে যায়, তারপর আলোর দিকে ভুরু কুঁচকে তাকায়। এবার আলোর মেঘালয়ের দৃষ্টি উপেক্ষা করতে মন চাইছে, কিন্তু সেই রকম কোনো ব্যবস্থা তো নেই। ইস, কি লজ্জা, কি লজ্জা। তোমাকে ছোট ছোট ডাকছে মা, আপাতত তুমি না হয় সেদিকেই যাও। মেঘালয় শান্ত স্বরে বলল তার মাকে। মহরিন যেন দোটানায় পড়ল। শ্যামকান্নাকে রেখে যেতে মন চাইছে না। মেয়েটা যদি আবারও চলে যায়। পরক্ষণের মাথায় একটা বুদ্ধি আসে। মহরিন এবার আলোর থেকে ফিরে পড়ল। ও হচ্ছে আমার ছেলে মেঘালয়, ইমতিয়াজ আহমেদ। সেদিন তোমার সঙ্গে ও আর ফোন কলে কথা হয়েছিল। তুমি একটু মেঘালয়ের সঙ্গে থাকো, আমি একটু আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না মেয়ে। আলো এবার যেন আরেকটু মেয়ে হয়ে যায়। মেঘালয় কিছু বলতে চাইলে মহরিন ইশারায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে চলে গেল। মেঘালয় ফস করে একটা শ্বাস ছেড়ে আলোকে উদ্দেশ্য করে বলল, তো মিস মিথ্যাবতী, সেদিন আমার সঙ্গে মিথ্যা বললেন কেন? সত্যি বললে কি হতো? মেঘালয় মুখ থেকে মিথ্যাবাদী নামখানি শুনে ভীষণ বিরক্ত হয়ে আলো অন্যদিকে তাকালো। লোকটার সঙ্গে কথা বলবে কি? ভয়ে হৃৎপিণ্ড যেভাবে কাঁপছে, মনে হচ্ছে বুক ফুঁড়ে বেরিয়ে আসবে। কথা বললে কণ্ঠ দিয়ে স্বর না বেরিয়ে হৃৎপিণ্ডের ক্ষিপ্ত গতিতে চলার শব্দ বের হয়ে আসছে। এমনিতেই তাকে মিথ্যাবতী ডাকছে, তার যে বরং চুপ থাকাই শ্রেয়। সুযোগ পেলে কোনো এক ফাঁকে, কিন্তু সেই সুযোগ আর পেল না আলোয়। কিছুক্ষণের মধ্যে মহরিন ফিরে আসে এবং মেঘালয় কিছু একটা বলতেই সে বরকনে যেখানে আছে সেখানে চলে যায়। আলোর হাত ধরে মহরিন কোলাহল থেকে সামান্য দূরে চলে গেল। আলো যেন কাঠ পুতুলের মতো ওনার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে, অথচ সে বারণ করতে পারত, কিন্তু বারণ করার সাধ্য কার আছে? আলোর সাহস সব ফুরিয়ে গেছে। তোমার নাম কি? আলোর মুখামুখি দাঁড়িয়ে আদুরের সুরে প্রশ্ন করল মহরিন। আলো দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। আমার নাম তামান্না ইসলাম আলো। তোমার বাবা মায়ের নাম? আমার বাবার নাম আফসার উদ্দিন, জন্মদাত্রী মায়ের নাম হাবিবা। যদিও তিনি বেছে নেই। তোমার বাবা কি বিপত্তিক হয়ে গেছেন নাকি? মহরিনের প্রশ্ন শুনে খানিকটা অস্তিত্ব ফিল করে আলো, কারণ এত এত ব্যক্তিগত তথ্য তার বলতে ইচ্ছে করছে না। প্রশ্ন যেহেতু করে ফেলেছে সেহেতু এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মায়ের অবর্তমানে আরও একজন মা আছেন আমার, যিনি দিন দিন বয়সী থেকে আমাকে আজ পর্যন্ত লালন পালন করে আসছে। ওনার নাম সিতারা বেগম, আমার বাবার দ্বিতীয় স্ত্রী। মহরিন কেমন যেন এবার কষ্ট পাচ্ছে আলোর জন্য। আহারে, মা নিয়ে যার পোড়া কপাল তার। মহরিন আলোর হাতটা ধরে পড়ল। আজ আমার মেজো ছেলের বিয়ে। আমার ছেলের বাবা গত হয়েছে আজ 5 বছর হলো। বুঝতেই পারছো তার অবর্তমানে আজ আমার কতখানি দায়িত্ব বেড়ে গেছে। তাই তোমার সঙ্গে আমার অনেক গল্প করার ইচ্ছে থাকলেও আমি অপরাগ। বিয়ের ব্যাপারটা মিটে গেলে আমি তোমার সঙ্গে আবারও দেখা করবো আলো। তোমার বাসার ঠিকানা দিয়ে দেবে। আলো বিস্মিত হয়ে গেল। কাব্যশ্রীর মা উনি। আহ, এবার তো নিজেকে কেমন ছোট্ট মনে হচ্ছে নিজের কাছে। সবাই কি ভাববে তার ব্যাপারে জানার পর, বিশেষ করে কাব্যস্যার। তাছাড়া মেঘালয় নামের মানুষটাকে আর লুকিয়ে রাখবে সেদিনের ব্যাপারটা? কি ভাবছো আলো? আমাকে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানাবে না? মহরিনের কথায় আলোর ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। তারপর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল, আন্টি আপনি অবশ্যই যাবেন আমাদের বাড়িতে। কাব্যশ্রীর কাছ থেকে ঠিকানা জেনে নেবেন, উনি চেনেন আমাদের বাসা। মহরিন যেন আরও এক দফা অবাক হলেন। মেয়েটা এত হাতের কাছে ছিল, অথচ কত খুঁজছেন। আর যদি কাব্য তার স্টুডেন্টদের ইনভাইট না করতো, তবে আলোকে পাওয়া হতো না। সৃষ্টিকর্তার এত নিখুঁত পরিকল্পনা মাঝে মাঝে তাকে অবাক করে। সেদিনের মতো আলোকে বিদায় জানালেন মহরিন। তবে আবার যেন আলোর সঙ্গে দেখা করবেন তিনি বলে রাখলেন। আলো কোনো মতে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর পুতুলের জন্য অপেক্ষা করতে লাগলো। পুতুল এলো প্রায় 10 মিনিট পর। তারপর পুতুলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো আলো। সিএনসি কনভেনশন সেন্টার থেকে সোজা একটা রিক্সা ডেকে উঠে বসলো ওরা দুজন। রিক্সা যখন চলতে শুরু করলো তখন আলো হাঁপ ছেড়ে বাঁচলো যেন। কারণটা হচ্ছে মেঘালয়। মানুষটার দৃষ্টি আলোকে বারবার নাড়িয়ে দিচ্ছে। মানুষটা তাকে মিথ্যাবতী ভাবছে, অথচ আলো যা ভেবে মিথ্যা বলেছে তার হলো কয়। সে তো তাদের চোখে ধরা পড়লই সে। তাই তার সামনে দ্বিতীয়বার পড়ার আগে সে চলে এসেছে। বেঁচে থাকলে মানুষটার সামনে জীবনও ভুল করেও যাবে না। আলো যখন আকাশ কুসুম ভাবছিল ঠিক তখনই পুতুল বলল, আগামীকাল আসবি না? আগামীকাল কোথায় যাব? কেন?
কেন স্যারের রিসেপশনে আসবি, ভুলে গেলি নাকি? হায় আল্লাহ, পালিয়ে থাকা প্ল্যান করছে আর বারবার প্ল্যান ভঙ্গ হচ্ছে। আলো হাত দিয়ে কপাল চেপে ধরল, বাকিটা পথ সে চুপ করে রইল। পুতুল অপর পক্ষে নির্ভরতা দেখে চুপ করে রইল সারাটা পথ। মেঘালয় কাব্যের কানের কাছে মুখ বাড়িয়ে বলল, আর কত ছবি তুলবা ভাই? বিশ্বাস করো আমার বিরক্ত লাগছে, কিন্তু তোমার এনার্জি দেখে মনে হচ্ছে তুমি আরও শতাধিক ছবি তুলতে পারবে। এত এনার্জির যোগানদার কি আমাদের ভাবি? শেষ কথাটা এদিকে উদ্দেশ্য করে উঠল মেঘালয়। এতে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কাব্য মেঘালয়ের পেটে কুইন দিয়ে গুঁতো দিয়ে বলল, বড় ভাইয়ের সঙ্গে মজা নিস? আমার জায়গায় দাঁড়িয়ে দেখ, কত আনন্দ হাড়ে হাড়ে টের পাবি। মেকি হাসি দিতে দিতে গাল ব্যথা হয়ে গেছে আমার। 8 ঘন্টার বড় ভাই আমার তুমি, হাসি দিচ্ছ কেন? মুখ কালো করে দাঁড়িয়ে থাকো, সবাই এবার তোমার কালো মুখের রহস্য উদ্ঘাটন করতে নেমে পড়বে। ছবি তুলতে আসবে না আর। এই ফাঁকে আমরা ভাবিকে নিয়ে চলে যাব, বেশ ক্লান্ত লাগছে এবার। মেঘালয় কাব্যর কাঁধে মাথা রেখে কথাটি বলল। কাব্য হেসে ফেলল। এমন সময় মহরিন এগিয়ে এলেন তাদের কাছে। মেঘালয় তার মায়ের আশেপাশে সে মিথ্যাবতীকে খুঁজছে যেন, কিন্তু মাকে জিজ্ঞেস করতে তার শত আপত্তি। একটা অজানা মেয়ে থাকা না থাকা সম্পর্কে প্রশ্ন করা যায় না, ব্যাপারটা ভারী দৃষ্টিকটু দেখায়। চল চল, বউকে নিয়ে চল। তুমি এতক্ষণ কোথায় ছিলে মা? কাব্য প্রশ্ন করলো। তোর স্টুডেন্টের সঙ্গে আলাপ করছিলাম, মাহরিন মুচকি হেসে জবাব দেয়। মেঘালয় ভ্রু কুচকে ফেলল। কাব্য সন্ধিদান দৃষ্টিতে তাকিয়ে বলল, কোন স্টুডেন্টের সঙ্গে? তামান্না ইসলাম আলোর সঙ্গে। কাব্য অবাক হয়ে আলোর নাম শুনে। এদিকে মেঘালয় আলো নামটা মনে মনে আত্মরায়। মেয়েটা নামের মতো নয়, সাংঘাতিক মিথ্যাবাদী একটা মেয়ে। তাকে সেদিন রোদের মধ্যে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। আচ্ছা, মেয়েটা কি অহংকারী? মহারানীকে প্রশ্ন করে এবার মেঘালয় ফড়ন কাটলো। তোমার শ্যামবতী কি ভাইয়ার স্টুডেন্ট? মহারানী হেসে মাথা নাড়ায়। কাব্য এবং মেঘালয় অবাক হলো। কি অবাক কাণ্ড! যাকে খুঁজতে খুঁজতে হায়রান সে তো কাছেরই ছিল। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বরযাত্রীর বিশাল গাড়ি বহর কাব্য এবং ইতিকে নিয়ে রওনা হলো। পরদিন সকালে আলো যখন ঘুম থেকে জেগে উঠল, তখনই বাইরে থেকে ভেসে এলো চেনা এবং অচেনা কণ্ঠস্বর। আলো কিছুটা ভয় পেয়ে কোনো মতে গায়ে ওড়না জড়িয়ে এলোমেলো হাতে চুলগুলো খপা করে ঘর থেকে বের হয়ে এলো, এবং যাদের দেখলো তাদের সে সদ্য হয়ে গেছে, কারণ কাব্য এবং মহরিন এসেছে। আলোকে দেখে মহরিন বলল, সাত সকালে তোমাকে চালাতে চলে এলাম। আলো যেন ভাষা হারিয়ে ফেলেছে। আচ্ছা, সে কি স্বপ্ন দেখছে? কিন্তু স্বপ্ন কি রঙিন হয়? ধীরে ধীরে আলো টের পেল চোখের সামনে যা দেখছে সবই সত্য। আলো হুট করে লজ্জা পাচ্ছে। তাদের এই ছোট্ট কুটিরে কাব্যসার এবং ওনার মায়ের আগমন যেন আলোর জীবনের সবচেয়ে লজ্জাজনক অধ্যায় হিসেবে গেঁথে রইল তার স্মৃতিতে। তৈরি হয়ে নাও আলো, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। আমার রিসেপশন পার্টিতে তুমি যাচ্ছ, আমার মায়ের স্পেশাল গেস্ট। কাব্যর কথা শুনে আলো তার বাবার দিকে তাকালো। আফসার সাহেব সেখান থেকে উঠে চলে এলেন। আলো তার বাবাকে নিয়ে নিজের ঘরে ফিরলেন। তারপর আলোর দিকে হাসি মুখে তাকিয়ে বললেন, যে আলো, তোর স্যার এবং ওনার মা তোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে তোকে তাদের অনুষ্ঠান নিয়ে যেতে এসেছে। আমাকে সেদিনের ব্যাপারটা বললি না যে? কিন্তু বাবা, আমি পারবো না যেতে। আমার কারো কৃতজ্ঞতা স্বীকারোক্তি জানার প্রয়োজন নেই। আলোর কথা শুনে আফসার সাহেব আলোর মাথায় হাত রেখে বললেন, তারা আমাদের বাড়িতে আগত মেহমান, তোর প্রতি তারা কৃতজ্ঞত, এবং কৃতজ্ঞতা থেকে হোক কিংবা স্নেহ থেকে হোক, তাদের বাড়ির ছেলের অনুষ্ঠানে তোর উপস্থিত কামনা করছে তারা। ব্যাস, তুই তাদের সঙ্গে চলে যা আজ, তারপর সব কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হিসেবে আমি বুঝি না বাবা, আমি সাহায্য করছি, দ্যাটস ইট। আমার কৃতজ্ঞতার স্বীকারোক্তির প্রয়োজন নেই, তুমি তাদের বারণ করে দাও, আমি যেতে পারবো না। কথাটি বলে আলো খাটের উপর গিয়ে শুয়ে পড়ল। আফসার সাহেব দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন আলোর ঘর থেকে। যে যেতে চায় না তাকে কি জোর করে পাঠানো যায়? আলো কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। এমন সময় সে টের পেল কেউ তার খাটে এসে বসেছে। আলো ধীরে ধীরে কাঁথা সরিয়ে দেখতে চাইল কে এসেছে। আমার মেয়ে নিয়ে আলো, তাই তোমাকে কেন জানি আমার মেয়ের মতো আদর করতে ইচ্ছে করে। আজ একটা দিনের জন্য তুমি না হয় আমার মেয়ে হলে, ব্যাস, এই একটা দিনের জন্য হলেই চলবে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কৃতজ্ঞতা স্বীকার করছি না আমি, কারণ মায়েরা সন্তানের সামনে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে না। আমি একজন মা হিসেবে আজ তোমার কাছে এসেছি। ব্যাস, এই একটা দিনের জন্য তুমি আমার পাশে থাকবে। তুমি আমার এই অবদান পূরণ করতে পারবে তো আলো?